যেভাবে সেনাবাহিনী সমস্ত গোপালগঞ্জবাসীর ওপরে গুলি চালিয়েছে তাতে আপাতত যা জানা যাচ্ছে অফিসিয়ালি 5 জন মারা গেছে, আনঅফিসিয়ালি সংখ্যাটা প্রায় 30-এর ওপর এবং নিখোঁজ বহু। এরাই যারা শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ তুলত, গুলি চালানোর অভিযোগ তুলত, তারাই আজকে সেই অভিযোগেই বিদ্ধ। এখন সেনাবাহিনী নিজেদের কলঙ্ক ঢাকার জন্য এখন দেশের মধ্যে একটা বিবৃতি ছেড়েছে। সেই বিবৃতি কতটা কাজে লাগবে না লাগবে সেটা তো আমরা বলতে পারবো না। সাধারণ মানুষের মনে সেই বিবৃতি দাগ কেটেছে বলে আমার কাছে অন্তত খবর নেই। কিন্তু আজকে ভারতের কাছে বাংলাদেশ সেনাবাহিনী যে জুতো খেয়েছে, তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আর মুখ দেখানোর জায়গা নেই। হয়েছে কি, আজকে সকাল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীকে 8 বার ফোন করেছেন। 8 বার ফোন করেছেন। ফোন করার পরেতে উনি ফোন ধরেননি এবং তার যে সহায়ক আছে সেই সহায়ককে বলে দেওয়া হয় যে 8 বারের পর এবার যদি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোন রকম ফোন আসে সেই কলকে অ্যাটেন্ড করবেন না। এরপর আসরে নামেন বাংলাদেশের এনএসএ খলিলুর রহমান। খলিলুর রহমান ফোন করেন আমাদের জাতীয় নারী নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। অজিত দোভাল ফোনটি ধরেন, বলেন কি ব্যাপার, যতটুকু আমার কানে এসছে, কি ব্যাপার। উনি বলছেন না, আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের দেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং আমরা বাধ্য হয়ে এটা করেছি। তখন অজিত দোভাল বলছে এইসব ঘটনা আমায় বলছেন কেন? তখন না, আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, আপনাদেরকে জানিয়ে রাখাটা উচিত। তখন অজিত দোভাল বলেছেন পার্শ্ববর্তী রাষ্ট্র এটা তো আপনাদের অন্তর্দেশীয় ব্যাপার, আমাদের জানাবার তো কিছু নেই, এটা আপনাদের আইন শৃঙ্খলার ব্যাপার, আপনারা করবেন। তো না, আমরা তো বন্ধু রাষ্ট্র, একে অপরের স্বার্থ মেনে রেখে চলি, তাই আপনাদের জানানো আমাদের কর্তব্য বলে মনে হয়েছে, তাই আপনাদের এটা জানিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই। তখন অজিত দোভাল বলেন যে আপনারা যদি ভারতকে বন্ধু রাষ্ট্র বলেই ধরেন, তাহলে পরে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ যে অনুরোধগুলো করেছে, একটা অনুরোধ আপনারা রেখেছেন। আপনারা খুন, জখম, রাহাজানি, ডাকাতি বন্ধ করার কোন চেষ্টা করেছেন। আপনারা হিন্দু এবং সংখ্যালঘু যারা আছে তাদের উপর অত্যাচার বন্ধ করার চেষ্টা করেছেন, কোনোটাই আপনারা করেননি। ভারতবর্ষের বুকে আপনাদের বাংলাদেশি সমস্ত সন্ত্রাসবাদী পাঠিয়ে মণিপুর এবং আমাদের মায়ানমার সীমান্ত আমাদের অচল অবস্থার সৃষ্টি করে দিয়েছিলেন। এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, ইলেকট্রনিক এভিডেন্স আছে এবং ফিজিক্যাল এভিডেন্স আছে। তা সেগুলো নিয়ে আমরা কাজ করছি। পরবর্তীকালে এর কাজকর্ম কিভাবে হবে না হবে সেটা সরকার ঠিক করবে, আমি বলার কেউ নই। কিন্তু আপনারা কখনো বলতে পারবেন না যে ভারতবর্ষ আপনাদের প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র। এক সময় ছিল, যখন শেখ হাসিনা যখন সরকারে ছিলেন, তখন কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ছিল এবং বন্ধু রাষ্ট্র ছিল। আজকে আপনাদের রাষ্ট্র শত্রু তালিকায় চলে গেছে, 5 নম্বরে আপনাদের নাম জল করছে। এবার আপনার দেশে যদি গুলি চলে, আপনি যদি গুলি চালিয়ে আপনার দেশের মানুষকে মারেন, সেটা আপনাদের ব্যাপার। আর আপনাদের সেনাবাহিনী তারাই তো বলেছিল না গত বছর 4-5 আগস্ট 2024 যে আমরা নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালাবো না। তা ওখানে যে গুলি আপনারা গোপালগঞ্জে চালালেন, সেখানে কোন অস্ত্রধারী ওখানে ছাত্র জনতা ছিল? ওখানে সমস্ত নিরীহ মানুষ, তারা ওখানে বড়জোর আপনাদের ঢিল পাটকেল ছুঁড়েছিল, ইট পাটকেল ছুঁড়েছিল। সেই সমস্ত ভিডিও সমাজ মাধ্যমে তো ঘুরে বেড়াচ্ছে, আমরাও দেখেছি। তাহলে কি এমন অবস্থা হলো যে সেখানে আপনাদের গুলি চালাতে হলো? আর শুধু গুলি চালাননি, নৃশংসভাবে মৃতদেহের ওপরেতে আপনারা যেভাবে লাথি জুতো বেড়েছেন, সেটা কোনো ভদ্র এবং সভ্য রাষ্ট্রে এই জিনিসটা হতে পারে না। চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
তিনি বলেন যে আমি জানি না যে এরপরে ভারতবর্ষ এটাকে কিভাবে নেবে, কারণ আমি ভারতবর্ষের প্রতিনিধি নই, আমি ভারতবর্ষের একজন নিরাপত্তা উপদেষ্টা, আমার যতটুকু আমার এখতিয়ার তার বাইরে আমি কথা বলি না। কিন্তু আপনাদের এটুকু জানিয়ে রাখি যে ভারত এই ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখছে না, এবং আগামী দিনগুলোতে আপনারা যে বিষবৃক্ষ পুঁতলেন তার ফল আপনাদের ভোগ করতে হবে। তখন খলিলুর রহমান বলেন, বিষবৃক্ষ বলতে আপনি কি বলতে চাইছেন? তখন উনি বলেছেন, বিষবৃক্ষ বলতে আমি এটাই বলতে চাইছি যে যাদেরকে দমন করার জন্য আপনারা গুলি চালালেন সেটা অগ্নিস্ফুলিঙ্গ হয়ে দাবানল হয়ে যাবে। অগ্নিস্ফুলিঙ্গ থেকে এই দাবানল কিন্তু ধীরে ধীরে আপনাদের গ্রাস করে ফেলবে, এবং যাদের আপনারা নিকেশ করতে চেয়েছিলেন তারাই দেখবেন আপনাদের নিকেশ করে ছেড়ে দেবে। আমি যদি বিন্দুমাত্র আমি রাজনীতি এবং কূটনীতি বুঝে থাকি, তাহলে আমি আজকে আপনাদের এই কথাটা বলে দিলাম। আমার কথা আপনি লিখে রেখে দিন। এটা যদি খুব শিগগির না হয় তাহলে পরে আমি এই কাজ অন্তত করব না। আর আপনাদের ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। আপনারা যদি মনে করেন যে আপনারা অন্য কোনো দরজায় গিয়ে কড়া নাড়বেন, আপনারা দরজায় গিয়ে কড়া নাড়তে পারেন, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। কিন্তু ভারতবর্ষ এই ব্যাপারে আপনাদের সঙ্গে সহমর্মিতা দেখাবে না। কারণ যে দেশের সেনা নিজেদের নাগরিকদের ওপরে গুলি চালায়, নৃশংসভাবে মৃতদেহের ওপরে লাথি মারে, গলা টিপে দেয়, মৃতদেহ না জানিয়ে পরিবারকে না জানিয়ে, না ময়না তদন্ত করে তাদেরকে কবরস্থ করা হয়, তাদের আত্মীয় স্বজন পরিজনকেও তাদের মৃতদেহ দেখতে দেওয়া হয় না, সে দেশের সরকারকে, সে তো অস্থায়ী সরকার হোক, স্থায়ী সরকার হোক, নির্বাচিত হোক, অনির্বাচিত হোক, যেভাবেই হোক না কেন তাকে সাপোর্ট করা যায় না। ভারতবর্ষের বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র আপনাদের কোন রকম ভাবে সাহায্য করবে না। এই কথা তো আমি আপনাকে পরিষ্কার বলে দিলাম। এরপরে খলিলুর রহমানের ফোনটি উনি ছেড়ে দেন। খলিলুর রহমানের ফোন ছাড়ার পরে প্রায় 15 মিনিট বাদে খলিলুর রহমান আবার ফোন করেন। আবার ফোন করলে তখন উনি বলেন, আবার কি হলো? তখন উনি বলছেন, না আসলে ব্যাপারটা হলো আমরা নিজেদের অবস্থানটুকু পরিষ্কার করতে চাইছি আপনাদের কাছে। কি অবস্থার মধ্যে আমাদেরকে করতে হয়েছে, মানে গুলি চালাতে হয়েছে। আপনাদের সেনাপ্রধানকে একটুখানি যদি রিকোয়েস্ট করেন যে সেনাপ্রধান, আমাদের সেনাপ্রধানের কোনো ফোন ধরছেন না। তখন উনি বলেছেন যে সেনাপ্রধান আমাদের দেশে মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, সেনাপ্রধান যদি ফোন না ধরেন সেটা তার ইচ্ছা, আমি কখনো বলতে পারি না আপনি ওনার ফোন ধরুন, ওনার ফোন ধরবেন না। ফলে আপনি যে সমস্ত রিকোয়েস্ট গুলো করছেন, এই রিকোয়েস্টের একটাও আমি মানতে পারলাম না। ভারতবর্ষ আমি মানতে পারলাম না, মানে ধরে নিন ভারতবর্ষ মানতে পারলো না। এরপরেতে আপনি যদি আমায় ফোন করেন আমি আর ফোন আপনার ধরবো না বলে উনি ফোনটি কেটে দেন। তাহলে এই যে জুতোটা বাংলাদেশ খেলো, গাল বাড়িয়ে জুতোটা খেলো, এর ফলে কিন্তু বাংলাদেশের সম্মান আন্তর্জাতিকভাবে তো গেছিল, এইবারে মানে ভারতবর্ষের এটা তাকে কিন্তু একেবারে মানে তার বিশ্বাসযোগ্যতা, বাংলাদেশের ইউনুস সরকারের বিশ্বাসযোগ্যতা একেবারে তলানিতে ঠেলে দিল। একই তো নড়বড়ের সরকার, তার উপরে এই যে যা সমস্ত ঘটনা ইউনুস ঘটাচ্ছে, সেটা কিন্তু ইউনুস কিন্তু মানে আগুনে ঘি ঢালছেন। এই আগুনে কিন্তু এনএসসি যেটা বলেছেন অজিত দোভাল, এই আগুনে কিন্তু ইউনুস কিন্তু পুড়ে মরবেন। এখন সেটা শুধু সময়ের অপেক্ষা। আপনারা ইউনুস যদি মনে করে থাকেন এইভাবে দাবিয়ে রাখা যাবে, তাহলে এইভাবে দাবিয়ে রাখা যায় না। কোনো দিন কোনো জনগণকে কখনো দাবিয়ে রাখা যায় না। শাসন যন্ত্র দিয়ে কখনো সরকার চালানো যায় না। সরকার চলে জনগণের সমর্থন নিয়ে। সেই জনসমর্থন যদি চলে যায় তাহলে পরে কিন্তু সরকার কিন্তু টিকবে না। সে যে কোনোই হোক না কেন, সেই সরকারের পতন কিন্তু অনিবার্য। এটা পৃথিবী জানে এবং বিশ্ববাসী জানে। ও অজিত দোভাল আরো একটা কথা বলেছেন। অজিত দোভাল এটাও বলেছেন যে আপনারা কি চক্রান্ত করেছিলেন শেখ হাসিনার ব্যাপারে, কি চক্রান্ত করেছিলেন সেটা ভারতবর্ষ জানে, এবং ভারতবর্ষ কিভাবে তাকে বার করে সেটাও ভারতবর্ষ জানে। সুতরাং আপনারা যে হোয়াইট কলার ক্রাইম গুলো করছেন, সেই হোয়াইট কলার ক্রাইম গুলো থেকে আপনারা বিরত হন। আপনাদের আমি একটা সদ্বুদ্ধি দিলাম
এরপরে আপনারা যা করবেন তার ফল আপনাদের ভুগতে হবে। আপাতত আমি ফোন রাখছি বলে উনি ফোনটি কেটে দেন। এই হচ্ছে সামগ্রিক অবস্থা। বাংলাদেশের সেনাবাহিনী এখন পুরো জুতো খেয়ে দুগাল লাল হয়ে গেছে, জুতো খেয়ে চুপ করে বসে আছে। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।